রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। ইউ রেডিয়েট অ্যান অরা অফ এলিগেন্স। সচ্ছল বাঙালি পরিবারের মেয়ে একজন। আমি আমার বাবার পরম আদরিণী একমাত্র কন্যা ছিলাম, কিন্তু আমার বাবা, আমি ডাক্তারি পড়বো যখন মনস্থ করলাম, ওনাকে জানালাম, বাবা কিন্তু মোটেই খুশি হলেন না। তো আমি জেদ ছাড়িনি, ভর্তি হলাম ডাক্তারিতে। আমাদের সময় ওইটাই হতো, 21 বছর হলেই বিয়ে হয়ে যায়, এরকম একটা ব্যাপার ছিল। বিয়ের পরে যে পরিস্থিতিটার সম্মুখীন হতে হয়েছিল, আমি আজকে আর কাউকে দোষারোপ করতে চাই না। খুব ছোট বয়সে না বোঝা যায় না যে আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি, কি অসুবিধার মধ্যে দিয়ে। তখন না ঠিক আছে, যাক, হ্যাঁ, লড়াই করে সব আমি অ্যাচিভ করে নেব। চাকরি, সন্তান মানুষ, কলম, কি করে মাল্টিটাস্কিং এত করলেন? ওই যে বললাম না, মানে একটা কোনো কিছুতে তুমি যদি ঢুকে পড়ো, তখন সেটা তোমাকে করে বেরোতেই হবে। মানে কাঞ্চনজঙ্ঘার সামনে দাঁড়ালে, সমুদ্রের কাছে দাঁড়ালে নিজে খুব ক্ষুদ্র মনে হয়, সেরকম মনে হয় আমার। মনে হয় কিছুই তো করিনি। যে বেশি বয়সে মা হবার ঝুঁকি, অর্থাৎ একটি মেয়ে যদি 32, 33, 34 বা 40 বছর বয়সে প্রেগনেন্সি হয়, তাহলে সেই মায়ের এবং সেই বেবির কি কি ঝুঁকি থাকতে পারে। বিজ্ঞাপনের জগৎটাকে এত ভালো লেগে গেল। নিজের মতো করে আলাদা, মানে উই ক্যান ডিফারেন্সিয়েট ইউ অ্যামং আদার্স। সেই কারণেই আপনার ফ্যান ফলোয়িংটা। আপনি বারবার বলেছেন যে মেয়েদের ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি একটা আন্ডারগার্মেন্ট কি একটা স্যানিটারি ন্যাপকিন আমি আমার স্বামীর কাছ থেকে সেটার জন্য টাকা চাইবো, আমার সেটা ভীষণ লজ্জার কথা মনে হয়। করে একটুখানি সেলফ ইন্ডিপেন্ডেন্স হওয়াটা, তাহলে আমার মনে হয় পরিবারেও তার মর্যাদা অনেকটা বেড়ে যায়। আজকে সেই ফিরে দেখলে তো সেখানে আর আমি যেতে চাই না কখনো। আমি সেইখানে, সেই আমার 21 বছরে সকলে বলে না যে বাবা ছোটবেলাটা কত ভালো ছিল, কিন্তু আমার তা ছিল না। আমার ওনাকে জিনিয়াস মনে হয়। সারা পৃথিবীতে পরিচয় দেওয়ার মতো শেষ কজন বাঙালি মহিলা আছেন, তাদের মধ্যে উনি অন্যতম। মানে কোথাও শপিংয়ে বেরোলে, রেস্টুরেন্টে গেলে, এই যে আমাকে লোকে চিনতে পারে, সেইটা ওরা এত অ্যামিউজড হয় যে দিদিকে সবাই রেকগনাইজ করছে। এটাই বোধহয় সব থেকে বড় পুরস্কার। নমস্কার, ওয়েলকাম টু সেলিব্রেটিং হার স্টোরি। আজকে আমাদের যিনি গেস্ট, উনি সত্যিকারের রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। তার জীবনের এই বিশাল কর্মকাণ্ডর কথা আপনারা শুনুন তারই মুখ থেকে। আজকে আমাদের গেস্ট ডক্টর দীপান্বিতা হাজারি। নমস্কার, থ্যাংক ইউ সো মাচ ফর গ্রেসিং মাই শো। থ্যাংক ইউ সো মাচ। ম্যাম, আপনাকে দেখে যখনই দেখতে পাই, বা আজ যেরকম সামনাসামনি খুব ভালো করে দেখছি, একটা প্রশ্ন জাগে। ইউ রেডিয়েট অ্যান অরা অফ এলিগেন্স। যদি মানে আপনি একটা ঘরের মধ্যে ঢোকেন, উইথ মেনি পিপল উইল টার্ন অ্যারাউন্ড দেয়ার হেডস। সেইটা কোথা থেকে এলো? হ্যাভ ইউ ইনবিল্ট দ্যাট গ্রেস অর ইউ মেড ইট অন দ্য ওয়ে? আমি জানি না ঠিক এতটা গ্রেসফুল আমি কিনা, যতটা তুমি বলছো। কিন্তু আমার মনে হয় গ্রেস, পয়েস যাই বলো না কেন, সেটা তো খানিকটা জেনেটিক বটেই। ফ্যামিলি অনেকটা তার উপরে ডিপেন্ড করে। তারপরে তুমি কিভাবে নিজেকে গ্রুম করলে, তোমার চলাফেরা, কথা বলা, মেলামেশা, আচার আচরণ, হাসি, এডুকেশন, ব্যাকগ্রাউন্ড, যে ফিল্ডে তুমি কাজ করো, যে ফিল্ডে তুমি কাজ করো, সব কিছু মিলে বোধহয় একটা ক্যারেক্টারের সঙ্গে সঙ্গেই সেটা গড়ে ওঠে। মানে মানুষটার থেকে সেটা আলাদা করা যায় না। ম্যাম, আপনি মেডিকেল প্রফেশনে 47 ইয়ার্স হয়ে গেছে। আমি যখন গুগলে দেখি, ইউ হ্যাভ এ রেটিং অফ 4.9। মানে সে কেউ যদি অসম্ভব তার কাজে পারদর্শী না হয়, তাহলে এরকম রেটিং তো আর মানুষ দেয় না। তো আপনার মেডিকেল প্রফেশনে কিভাবে আসা, আর সেটা নিয়ে আমাদের বলুন, মেডিকেল পথ চলাটা। ভালো প্রশ্ন। আসলে আমাদের সময় তো এতটা মানে মেয়েদের প্রফেশনালি কোয়ালিফাইড হওয়াটা এতটা সোজা ছিল না। আমি আমার কথা বলতে পারি। তুমি যেরকম বললে, আমি 1979-এ MBBS পাশ করেছি। আমাদের সময় জয়েন্ট এন্ট্রান্স তখনও ছিল না। পসিবলি আমরা বোধহয় লাস্ট ব্যাচ, যেটার হায়ার সেকেন্ডারি নাম্বার দেখে আমাদের, মানে যারা বেশি নাম্বার পেয়েছে, 750 থেকে 850, 1000-এর মধ্যে, তাদের 600 জনকে, মাত্র 600 জনকে, কলকাতায় 4টে মেডিকেল কলেজ ছিল, সেখানে নেওয়া হতো নাম্বারের বেসিসে। ক্লাস 11-এর পরে হায়ার সেকেন্ডারি, তারপরেই ডাক্তারিতে ভর্তি হওয়া।
তো আমি সচ্ছল বাঙালি পরিবারের মেয়ে একজন। আমি আমার বাবার পরম আদরিণী একমাত্র কন্যা ছিলাম, ভীষণই প্যাম্পার চাইল্ড বলা যেতে পারে। তো পড়াশোনায় ভালো ছিলাম, না হলে তো ডাক্তারি পড়া যায় না। সায়েন্স নিয়ে পড়ছি ক্লাস 9 থেকে, পিওর সায়েন্স। কিন্তু আমার বাবা, আমি ডাক্তারি পড়বো যখন মনস্থ করলাম, ওনাকে জানালাম, বাবা কিন্তু মোটেই খুশি হলেন না। অথচ আমার পরিবারে ঠাকুরদাদা ডাক্তার ছিলেন, জ্যাঠামশাই ডাক্তার ছিলেন, পিসেমশাই ডাক্তার ছিলেন। বাবা অবশ্য না, বাবা হি ওয়াজ এ সিনিয়র কর্পোরেট। কিন্তু বাবা খুশি হলেন না এবং একটা মনোমালিন্য বাবার সঙ্গে হয়ে গেল। কিন্তু আমি জেদ ছাড়িনি, ভর্তি হলাম ডাক্তারিতে। ভর্তি তো হলাম আমাদের নাম্বার বেসিসে, আর.জি. কর মেডিকেল কলেজে আমি পেলাম। তারপরে তো পড়াশোনা শুরু হলো, ঠিক আছে, বাবা আপত্তি করেননি কিন্তু খুশিও হননি। তারপরে যেটা হলো, খুব কঠিন পড়া, সবাই জানে মানুষের জীবন নিয়ে যেখানে ব্যাপার সেখানে তো সেটা কঠিন হবেই, এবং অনেক ডেডিকেশন চাই, অনেক অধ্যবসায় চাই। তো তারপরে হলো কি, আমার বিয়ের মোটামুটি ঠিক ছিল। আমার স্বামী তখন, আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি, আমার স্বামী তখন ডাক্তারি পাশ করে হাউস সার্জনশিপ করছেন, উনি আই সার্জন পিএলএস হসপিটালে। তো সেকেন্ড ইয়ারে শেষ হতে তখনও 4 বছর পড়া বাকি, তখন আমার বিয়ে হয়ে গেল। আমাদের সময় ওইটাই হতো, 21 বছর হলেই বিয়ে হয়ে যায়, এরকম একটা ব্যাপার ছিল। আমার স্বামী তখন 26-27 বছর বয়স। বিয়ের পরে, বিয়ের আগে তো পড়াশোনা করছিলাম, ঠিক আছে। বিয়ের পরে যে পরিস্থিতিটার সম্মুখীন হতে হয়েছিল, আমি আজকে আর কাউকে দোষারোপ করতে চাই না, কিন্তু আজকের আমি হলে যে বাধার সম্মুখীন হয়েছিলাম, সেই লড়াইটা বোধহয় তখন আজকের আমি হলে করতে পারতাম না। খুব ছোট বয়সে না বোঝা যায় না যে আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি, কি অসুবিধার মধ্যে দিয়ে। তখন মনে হয় ঠিক আছে, যাক, হ্যাঁ, লড়াই করে সব আমি অ্যাচিভ করে নেব। মানে আজকে যে আমি এখানে তোমার সামনে দাঁড়িয়ে, একটা কোথাও দাঁড়িয়ে থেকে থাকি, যদি পডকাস্টে এসেছি, সেটা শুধুমাত্র আমার স্বামীর কারণে। না হলে আমি পড়াটাই শেষ করতে পারতাম না, এত বড় বড় কথা বলা তো দূরে থাক। তো উনি পাশে ছিলেন, এবং মানে অদম্য জেদ ছিল যে আমাকে উনি মানে ডাক্তারি পাশ করাবেনই, এবং একটা ক্যারিয়ারে যেন আমি প্রতিষ্ঠিত হই। তো এই আমার ডাক্তারির। তাহলে আপনার ফ্যামিলি সাপোর্ট যদি আপনি বলেন আপনার ক্যারিয়ারে, পুরোটাই আপনার হাজব্যান্ড। আর আপনার চিলড্রেন? আমার পরবর্তীকালে আমার একটি মাত্র মেয়ে, এখন সে বিদেশে বিয়ে হয়েছে, ও এডুকেশন লাইনে আছে, পড়ায় স্কুলে। জামাই হলো সিনিয়র অর্থোপেডিক সার্জন, স্পেশালাইজড রোবোটিক সার্জারি করে। তো পরবর্তী জীবনে আমার মেয়ে সব থেকে বড় বন্ধু হয়ে উঠেছিল আমার। যখন আমি লেখালেখি শুরু করি পত্রপত্রিকায়, যখন পরে আসবো আমরা সেই সব কথায়, তো মেয়ের সাপোর্টটা তো অনেক বেশি, আমি বলবো অনেক বেশি। আর এখন যেটা সব থেকে মজার ব্যাপার, আমার 2টি নাতি, একজন 17+ আর একজন 14+। তো ওরা কলকাতায় যখন আসে, তারা তো একটু ইঙ্গবঙ্গ গোছের, মানে বাংলা বলতে পারে না, বুঝতে পারে সব, কিন্তু এই মানে কোথাও শপিংয়ে বেরোলে, রেস্টুরেন্টে গেলে, এই যে আমাকে লোকে চিনতে পারে, সেইটা ওরা এত অ্যামিউজড হয় যে দিদিকে সবাই রেকগনাইজ করছে। এইটাই বোধহয় সব থেকে বড় পুরস্কার। একদম। আমি যেরকম ছোটোবেলায় আপনার প্রচুর কলামস আমরা কিন্তু পড়ে পড়ে সেগুলো থেকে শিখতাম, সানন্দা বলুন, বিভিন্ন ম্যাগাজিনে। তো এই কলাম লেখাটা কিভাবে শুরু হয়? হ্যাঁ, এইটা খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন করেছো। এইটা আমার না, ধরো ডাক্তারি পাশ করে তারপরে আমি কেএমসিতে চাকরি পেয়ে গিয়েছিলাম, হাউসটাপশিপ শেষ হওয়া মাত্র। পরবর্তী পড়াশোনা আমি চাকরি করতে করতে পড়েছি, পোস্ট গ্রাজুয়েশন যা করেছি। মানে চাকরি, সন্তান মানুষ, কলম, কি করে মাল্টিটাস্কিং এত করলেন? ওই যে বললাম না, মানে একটা কোনো কিছুতে তুমি যদি ঢুকে পড়ো, তখন সেটা তোমাকে করে বেরোতেই হবে। অবশ্যই নিজের মনের জোর চাই, করার ইচ্ছে চাই, না হলে তো পারা যায় না। ইচ্ছেটা সব থেকে বড় কথা, এবং চারপাশে সুযোগ ঘটে যাওয়াটাও একটা বড় কথা। আমার কপালে হয়তো সেই সুযোগ ঘটে গিয়েছিল। লেখালেখির ব্যাপার যেটা, আমি সানন্দা 86 সালে 86-এ বেরোলো, তখন আমি চাকরি করি। তো আমি কোনোভাবে সেখানে মেডিকেল কলাম লেখার সুযোগ পেলাম, এবং সেই সূত্রে অপর্ণা সেনের সম্পাদিত তো
আমি আজকে বলতে বাধা নেই, আমি আজকে আর ওই কলম কিন্তু ভীষণ পপুলার ছিল, ভীষণ পপুলার ছিল। একবার আমি একটা প্রচ্ছদ কাহিনী লিখেছিলাম, সেটা হলো মানে ফ্যামিলি প্ল্যানিং, কন্ট্রাসেপশন নিয়ে। সেটা একদিনে 1 লাখ কপি বিক্রি হয়েছিল তখনকার দিনে। হ্যাঁ, সেটা আমি 87-88 সালের কথা বলছি। তো এই মানে মেডিকেল ব্যাপার নিয়েই সবসময় ছিলাম। অন্য সানন্দাতেই বরাবর লিখতাম, পরে পরে হয়তো বর্তমানে কিছু লিখেছি, দৈনিক স্টেটসম্যানে লিখেছি 8-10 বছর। তো লেখা একবার একটা প্রচ্ছদ জমা দিয়েছিলাম লিখে, কভার স্টোরি, যে বেশি বয়সে মা হবার ঝুঁকি। অর্থাৎ একটি মেয়ে যদি 32, 33, 34 বা 40 বছর বয়সে প্রেগনেন্সি হয়, তাহলে সেই মায়ের এবং সেই বেবির কী কী ঝুঁকি থাকতে পারে। এটা একটা বিরাট সাবজেক্ট, অবস্টেটিক্সের একটা মস্ত বড় সাবজেক্ট। এল্ডারলি প্রাইমারি গ্র্যাভিডা আমরা বলি তাদের। তো সেটা একটা বড় লেখা, সেটা আমি জমা দিয়ে দিয়েছি, হয়ে গেছে। তারপরে ওরা আমাকে একদিন অফিস থেকে ফোন করলো, সানন্দা অফিস থেকে, যে দীপান্বিতাদি, ওটা না রীনাদি বলছেন, মানে অপর্ণা বলছেন যে ওটা আপনি মডেল করুন, মানে কাভার মডেলটা। তো আমি তো মানে তখন আমি সত্যিই ভাবতেই পারি না যে আমি ডাক্তারি ছাড়া আরও অন্য কিছু করবো। না না না, দূর দূর, তোমাদের ছবি টবি নষ্ট হয়ে যাবে ভাই, ও আমাকে দিয়ে হবে না, তোমরা অন্য কাউকে দিয়ে, আমি তো লেখাটা দিয়ে দিয়েছি, তোমরা অন্য কাউকে দিয়ে করিয়ে নাও। তখন আমার 38-39 বছর বয়স, মানে এজটা শ্যুট করেছিল বলে বোধ হয়। তা ওরা তখন ওরা টানা নানা করে তো হলো। তারপরে ওরা করেছে কি, ওনাকে ফোনটা ধরিয়ে দিয়েছে, মানে অপর্ণা সেনকে। তো অপর্ণা সেনের আমি একটা মানে কি বলতে পারবো না, আমি মানে অন্ধ অ্যাডমায়ারার। আমার ওনাকে জিনিয়াস মনে হয়। সারা পৃথিবীতে পরিচয় দেওয়ার মতো শেষ কজন বাঙালি মহিলা আছেন, তাদের মধ্যে উনি অন্যতম। আমি মানে ওনার ভীষণ বড় ফ্যান, যাকে বলে। ফ্যানের বাংলা শব্দ আমি জানি না কি হতে পারে। তো আমি ওনার সামনে দাঁড়ালে না আমার কিরম নিজেকে খুব ছোট মনে হয়, আজও মনে হয়। মানে কাঞ্চনজঙ্ঘার সামনে দাঁড়ালে, সমুদ্রের কাছে দাঁড়ালে নিজে খুব ক্ষুদ্র মনে হয়, সেরকম মনে হয় আমার। মনে হয় কিছুই তো করিনি। তো যা হোক, তখন উনি ফোনটা ধরে ওনার একটা মানে অননুকরণীয় বাচনভঙ্গি আছে, অপূর্ব সুন্দর কথা বলেন। সেই রকম সুরেলা স্বরে বললেন যে দেখুন, আমরা তো ভেবেছি আপনাকে এটা করতে হবে। দেখুন, আমি তো, আমাদের তো সরকারি চাকরি করি, আমাদের তো পারমিশন লাগে, সেইটা আপনি জোগাড় করে নিন না। আমি দেখুন আপনার কাজটা কি হবে আমাকে দিয়ে, আপনি ভেবে দেখুন না। আমি না ভেবে কোনো কথা বলি না, তখন উনি আমাকে বলেছিলেন। তো সেই তখন বাড়িতেও বললাম, মেয়ে খুব ছোট তখন, তার হাজব্যান্ড বললেন না করো, ঠিক আছে। তারপর তখন তো মেয়রের পারমিশন লাগতো, আমি কেএমসিতে চাকরি করতাম। তো যাই হোক, সেখানে একটা পারমিশন জোগাড় হলো যে আমি মানে ডিউটি আওয়ার্সের বাইরে করতে পারবো। আমি সুপারিনটেন্ডেন্টের চাকরি করতাম, মানে বড়দির চাকরি হাসপাতালে। সেটা মানে ঝাঁটা বালতি হিসেব রাখা থেকে, ওষুধ হিসেব রাখা থেকে, মেট্রন ছিল না, সবই করতে হতো। তো খুব রেসপন্সিবল জব। তারপরে খুব দরিদ্র 20 বেডের একটা, যারা একদম খেতে পায় না সেরকম মহিলাদের জন্য ফ্রি হাসপাতাল। তো যাই হোক, তাতে বলা হলো ডিউটি আওয়ার্সের বাইরে আমি করতে পারবো, এবং আমাকে অথরিটিকে জানাতে হবে আমি কবে কোন দিন কোথায় শুটিং করছি, আমার জায়গায় অন্য কাউকে আমি ডেপিউট করে গেছি করে। সেইটাই শুরু হলো। সেই প্রচ্ছদ যে বেরোলো, সে নিজেই চমকে গেছি দেখে, উড়ি বাবা, সে কি ভালো ভালো ছবি। বিবেক দাস তখন। প্লাস আপনার কলম ভীষণ হিট, যাকে বলে সুপার হিট, ভাইরাল ছিল। মানে লোকে ওয়েট করে থাকতো আপনার কি আছে, সেগুলো থেকে জানবো কোনটা ঠিক কোনটা ভুল। ঠিক, সেটা খুব বড় স্যাটিসফ্যাকশন একটা, যে ওই সুযোগটা আমি পেয়েছিলাম। তো এইরকমভাবেই শুরু হলো। তারপরে ওই ছবিগুলো দেখে তো মানে বিজ্ঞাপনের তো বটেই, আরও টুকটাক এদিক ওদিক ডাক পেতে লাগলাম। এবং তখন নিজের এই জগৎটাকে, বিজ্ঞাপনের জগৎটাকে এত ভালো লেগে গেল। এত শিক্ষিত ছেলেমেয়েরা আসে, যারা ক্যামেরা করে, যারা অ্যাসিস্ট করে, যারা লাইট করে, কত কি শেখা যায়, যারা সাউন্ড করে, কত কি শেখা যায় তাদের কাছ থেকে। তো সেই করে টুকটাক করে চলতে লাগলো, মানে আজও পর্যন্ত অভিনয় আসা, সিরিয়ালও সেই থেকে, সিনেমাও সেই থেকে। তবে আমি মানে এখনো মডেলিং করতেই বেশি ভালোবাসি। সিরিয়াল তো ভীষণ সময় লাগে, তবে সিরিয়ালের পপুলারিটি অনেক বেশি। আপনার কিন্তু পপুলারিটি আছে। আমার মা কিন্তু কিছুদিন আগেও আপনার যে সিরিয়াল আসছিল একদম টাইম মতো দেখে। আপনার একটা ফ্যান ফলোইং আছে। সেটা হয়তো আছে। মানে এখানে একটা মজার কথা মনে পড়লো। ধরো, আমি
একবার একটা জগদ্ধাত্রী পুজো ওপেন করতে গেছি। সেখানে আমি দেখলাম যে দূর থেকে ঘোষণা হচ্ছে যে আমার নাম করে যে উনি এসে পড়েছেন, এইবার উনি ঢুকে পড়েছেন, এবার উনি একজন বিখ্যাত চিকিৎসক, উনি হানা, উনি তানা, উনি সমাজসেবী, যাই যাই বলে যাচ্ছে। সর্বোপরি উনি একজন সিরিয়ালের পপুলার অভিনেত্রী, মানে সব চুলোয় গেল। সিরিয়ালটাই হচ্ছে মানে ভীষণ লোকে ভালোবাসে, তো সেটাও কিন্তু কিছু কম নয়। হ্যাঁ, একটা মাসকে হিট করা যায়, তো সেটা। আর আপনার পপুলারিটি কিন্তু আমি যা দেখেছি একটুখানি এডুকেটেড বেঙ্গলিদের মধ্যে। আমার মা যেরকম বললাম, শি ইজ এ প্রিন্সিপাল, তো আপনাকে দেখতেই ভালো লাগে। হ্যাঁ, উনি কি, বিকজ আপনার সাজগুলো আলাদা হয়, খুব গ্রেসফুল হয় সবসময়, নিজের মতো করে আলাদা, মানে উই ক্যান ডিফারেন্সিয়েট ইউ অ্যামং আদার্স। সেই কারণেই আপনার ফ্যান ফলোয়িংটা। ম্যাম, আপনাকে নিয়ে রিসার্চ করার সময় দেখেছি আপনি বারবার বলেছেন যে মেয়েদের ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেইটা নিয়ে আপনি কিছু বলুন। হ্যাঁ, দেখো, আজকের দিনে তো সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমি ধরো কাজ করেছি 50 বছর আগে, হ্যাঁ, তো তখনও আমার এটাকে খুব প্রাসঙ্গিক মনে হতো, কারণ সেটা নিজের জন্য সব থেকে বেশি দরকার। হ্যাঁ, আমি একটা আন্ডারগার্মেন্ট কি একটা স্যানিটারি ন্যাপকিন আমি আমার স্বামীর কাছ থেকে সেটার জন্য টাকা চাইবো, আমার সেটা ভীষণ লজ্জার কথা মনে হয়। মানে সেইটুকু টাকা যাতে আমি রোজগার করতে পারি। আমি বলছি না সবাইকে প্রফেশনালি কোয়ালিফাইড হতে হবে, সবাই তো সেই সুযোগ হয় না, বা বিরাট পড়াশোনা করে একটা বিরাট চাকরি করতে হবে। যারা হাউসওয়াইফ তারাও কিছু কম কাজ করেন না। ধরো আমাকে তো শুক্তো রান্না করতে বললে আমি একেবারেই মানে ফেল আর পারবো না, তো তারাও অনেক কাজ করেন। কিন্তু বাড়ি বসে হয়তো কাজের সুযোগ থাকে না, কিন্তু আমি বলবো যদি ইচ্ছে থাকে তাহলে 2টো বাচ্চা পড়ানো যায়। সেটা তো যায় বাড়িতে বসে থেকেই। হয়তো একটু যারা অবস্থা তত ভালো নয় সেই রকম 2টি ছেলে মেয়েকে এনে পড়ানো যায়, বা যদি কিছু রোজগার করতে হয়, এখন অনেকেই সেটা করেন, যারা গ্র্যাজুয়েশন আছে, একটু পড়াশোনা আছে, তারা কোনো স্কুলের ছেলে মেয়েকে কোচিং করলেন বাড়িতে এনে, কিছু আয় নিশ্চয়ই তার থেকে করা যাবে। এবং যারা ভালো সেলাই জানেন, হ্যাঁ, সেলাই শেখাতে পারেন। হ্যাঁ, যারা ভালো গান জানেন, গান শেখাতে পারেন, আবৃত্তি শেখাতে পারেন, যে কোনো জিনিস করে একটুখানি সেলফ ইন্ডিপেন্ডেন্স হওয়াটা, তাহলে আমার মনে হয় পরিবারেও তার মর্যাদা অনেকটা বেড়ে যায়। সে কিছু, অনেকে বলে না, আরে বাবা ওরা তো বসে থাকে, কিছুই করে না। যদিও তা নয়, বাড়ির কাজ করাটা অনেক কাজ, বেশি টাফ। কিন্তু আমার মনে হয় অ্যাট দ্য সেম টাইম যদি কিছু রোজগার করা যায়, একটা নিরাপত্তা থাকে তার জীবনে, সেটা কখন কি হবে কারো জীবনে কেউ বলতে পারে না। সেই জন্য এটা সব থেকে বেশি দরকার। আপনার একটা লম্বা লিস্ট অফ পরিচিতি, লাইক আপনি কলামনিস্ট, ইউ আর অ্যাক্টর, ইউ আর মডেল, সবার আগে ইউ আর ডক্টর, তো আরও কি আপনি করেছেন লাইফে, আপনি নিজের মুখেই বলুন। যে জিনিসটা আমি আজও পর্যন্ত নিজের মধ্যে ভীষণভাবে নার্চার করি সেটা হচ্ছে আমার বুটিক সন্ধ্যারাগ। আচ্ছা, হ্যাঁ, সন্ধ্যারাগ আমি ঠিক বুটিক আমি বলবো না, এটা একটা ওয়ার্কশপ গোছের। আমাদের ফ্যামিলিতে না আর্টের খুব মানে অল অফ দ্য পিপল আর ভেরি আর্টি। হ্যাঁ, তো বাবা ধরো যেরকম সিনিয়র কর্পোরেট ছিলেন, কিন্তু গান ভীষণ ভালো জানতেন, সঙ্গীতজ্ঞ বলা চলে। গীতবিতানে উনি গান শেখাতেন 5th ইয়ারে। মা অসম্ভব ভালো সেলাই করতেন, 2 পিসি অসম্ভব ভালো সেলাই করতেন। তো আমি সেই সূত্রে, ফ্যামিলি সূত্রেই বোধহয় সেলাইটা পেয়েছি। একদম ছোট থেকে এমব্রয়ডারি ভীষণ ভালোবাসতাম। প্রথাগত শিক্ষা আলাদাভাবে নেই, মা পিসিদের কাছে শেখা। আমি কাপড়ের ওপরে ফ্রি হ্যান্ড আঁকতে পারি, এখনও পারি। হ্যাঁ, মানে ট্রেসিং বা কার্বন পেপার বা কিছু লাগে না, যে কোনো ফিগার আমাকে বললে আমি এঁকে দিতে পারি। বড্ড বেশি আমি হয়ে যাচ্ছে না? না, একদমই না। তো আসলে তো সেইখান থেকে, সেই জন্যই তো আপনাকে আনা, টু সেলিব্রেট ইউ। কেন, একটা ছোট্ট করে বলি, আমার মনে হয় যখন এখন যে পডকাস্টগুলো দেখি মোস্টলি বা ভ্লগসগুলো, পিপল আর নট সেলিব্রেটিং উমেন অফ আ কাইন্ড লাইক ইউ, বা আমার আরও যারা অন্যান্য গেস্ট আছে, এভরিবডি, তাদেরও জীবনে মেবি দে আর নট এক্স্যাক্টলি আ বিগ মুভি স্টার, সেটা ঠিক আছে, কিন্তু তারা একাধারে ডাক্তার থেকে, ইভেন ইফ ইউ আর অ্যাক্টিং, ইউ আর ডুইং আ বুটিক, ইউ আর রাইটিং কলামস, মানে হোয়াট নট দে আর ডুইং। তো এদের লাইফকে সেলিব্রেট করাও আই ফিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। The reason I wanted to host you. হ্যাঁ, ঠিক, মানে সেটা কিছুটা হলেও হয়তো সত্যি। তো এই মানে সেলাইটা তো করতাম ক্লাস 9-10-এ না, আমি পুরো শাড়ি এমব্রয়ডারি করে করতাম আর কি। তখন বয়স কত, 16 বছর বয়স, 15-16 বছর বয়স। তো পরবর্তীকালে
এটাও সানন্দার সাহায্যেই এবং অপর্ণা সেনের সাহায্যেই সানন্দায় আমার এবং আমার মেয়েও ভীষণ ভালো সেলাই করে এবং শি ইজ এ ক্লাসিক্যাল ওড়িশি ডান্সার অ্যাজ ওয়েল। সুতাপা তালুকদারের ছাত্রী, লন্ডনে ওর রেগুলার শো হয়, এই রবীন্দ্র জয়ন্তীতে পরপর শো করছে। সেও কিন্তু আমার মতোই সব দিক সামলে, ওখানে তো আমাদের এখানকার মতো লোক পাওয়া যায় না, হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না, সব নিজে করেও স্কুলে পড়িয়ে ছেলেদের বড় করে নাচটা কিন্তু রেখেছে পুরো। খানিকটা ইনফ্লুয়েন্স আমার নিশ্চয়ই আছে। তো এরকম করে সেলাই শেখাতাম কয়েকটি মেয়েকে আমি, শেখাতে তাদের এই কাজ করাতে করাতে এইরকমভাবে আমার বুটিকটা গড়ে উঠলো। সন্ধ্যা রাগ নাম দিয়েছিলাম। সন্ধ্যা রাগ মানে হলো গোধূলি, টুয়াইলাইট। তো খুব বড় কিছু নয়, ছোটোখাটো, মানে সেখানেই সেলাই শেখানো হয়, ওখানেই হয়তো কিছু কেউ নিল, এরকম অনেক রকমের সার্কেল আছে, বন্ধু বান্ধব, প্রফেশনাল সার্কেল, তার মধ্যেই সব হয়ে যায়। তো শেখানো থেকেই কিন্তু মানে আমি চেয়েছিলাম সেই মেয়েগুলি স্বাবলম্বী হোক, আমি যাদের শেখাই তারা যেন স্বাবলম্বী হয়। এখন করি কেউ ওই রোববার হয়তো একটা বাড়িতে ওয়ার্কশপ হলো, তারা সকলে 6-7 জন মিলে এলো, সারাদিন খাওয়া দাওয়া হলো, সেলাই শেখা হলো, সুতোর কম্বিনেশন করে দিলাম, এঁকে দিলাম নকশা, তারপর তারা কাজ নিয়ে চলে গেল, তারপর তারা তৈরি করে এনে দিল। আমরা আবার সেগুলোকে টেলার দিয়ে ফিনিশ করাই, করে অন্য অন্য রকমের শাড়ি, সব রকমের শাড়ি এখন তৈরি হয় আর কি। আরও ছোটোখাটো হ্যান্ডিক্রাফটস, ব্যাগ, মেনলি ব্যাগ, এইসবগুলো তৈরি। তবে তার মূল উদ্দেশ্য হলো ওই কতগুলি মেয়েকে স্বাবলম্বী করা। আর আপনার এনজিওর কাজ? এনজিও বলতে আমি তো একটা ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, ওটা হলো একটা ইন্টারন্যাশনাল এনজিও, মানে ওই রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে কাজ করে, পুরুষ নারী উভয়েরই। কলকাতায় তো 16 বছর আমি প্রেসিডেন্ট ছিলাম, বম্বেতে আমাদের হেডকোয়ার্টার্স, আর লন্ডনে হলো IPPF অফিসটার নাম। ওখানে তো বহুদিন কাজ করেছি, এখনও ওদের অ্যাডভাইসার হিসেবে আছি। এছাড়া যেটা আমি ভীষণ ভালো লাগে আমার, আমি ওই অঞ্চলেই থাকি, দুর্বার মহিলা সমন্বয় কমিটি, আমি জানি না নাম শুনেছো কিনা, ওটা হলো সোনাগাছির যে মহিলা কর্মী তাদের এনজিও। হ্যাঁ, সো আমার খুব কাছে থাকি, মানে রাস্তার অপোজিটেই। সেই আমার ভীষণ ভালো লাগে ওখানে যেতে। ওদের যে কোনো অনুষ্ঠান, যে কোনো কাজে ওরা আমাকে ডাকে, যে কোনো রকমের আমি যেটুকু করতে পারি, হয়তো কোনো স্যানিটারি ন্যাপকিন কোম্পানির সঙ্গে মানে লিয়াজো করে ওদের সঙ্গে ওদের কিছু দিলাম, এইরকম ধরনের ছোটোখাটো হেল্প আমি করে থাকি। এবং এমনকি ওদের কোনো মানসিক সমস্যাতেও ওরা আমার কাছে চলে আসে আর কি। আমার হাজব্যান্ড যেরকম রেগুলার ওদের চোখ দেখতেন, চিকিৎসা তো আছেই, এইরকম আর কি। এরকম কাজগুলো তো কমিশনেও ছিলেন? হ্যাঁ, আমি 6 বছর ছিলাম। ম্যাম, আপনি গীতবিতানেরও ছাত্রী, তো আপনি আমাদেরকে কিছু শোনান আমার দর্শকদের প্লিজ। গানটা তো এখন রবীন্দ্রনাথের গান তো শুধু গান না, কিছু লাইন কবিতা আমি চেষ্টা করছি যদি মনে থাকে। সাগরিকা কবিতাটা একটুখানি বলতে পারি। সাগরিকা কবিতা আমি জানি না তোমাদের পড়া আছে কিনা। এটা একটা কাহিনী কবিতা, অজস্র রবীন্দ্রনাথের এরকম কবিতা আছে যেখানে একটা গল্প বলা হয়েছে, সাগরিকাও সেরকম। সাগর জলে স্নান করি, সজল এলো চুলে, বসিয়াছিলে উপল উপকূলে। শিথিল পিতবাস, মাটির পরে কুটিল রেখা, লুটিল চারিপাশ। নিরাবরণ বক্ষে তব, নিরাভরণ দেহে, চিকন সোনা লিখনুষা আঁকিয়া দিল স্নেহে। মকর চূড় মুকুটখানি ওই ললাট পরে, ধনুক বাণ ধরি দক্ষিণ করে, দাঁড়ানো রাজবেশে। কহিনু আমি এসেছি পরদেশে। এই হলো কবিতাটা শুরু। এক রাজপুত্র, ধরে নিতে পারি একজন রাজকন্যাকেই দেখেছেন সমুদ্রের উপকূলে, তাকে দেখে মুগ্ধ হয়েছেন, নেমেছেন, তাদের মধ্যে একটা সুন্দর প্রেম ভালোবাসার সম্পর্ক হয়েছে। রাজপুত্র নিজের সমস্ত কনকহার থেকে কোমরবন্ধ থেকে সব কিছু দিয়ে রাজকন্যাকে সাজিয়ে দিচ্ছেন, তারা দুজনে একসঙ্গে গান, এই হচ্ছে চলছে কবিতাটা। এই অবধি বলার পরে দেখা যাচ্ছে কবিতাটায় রাজপুত্র আবার ফেরত যাচ্ছেন, কিন্তু নৌকো ভর্তি করে যে তার সোনার অলংকার ছিল, ধনরত্ন ছিল, কিছু দূর যেতেই প্রবল ঝড় উঠে নৌকা ডুবি হয়ে যায়। হ্যাঁ, সেখানে তখন সব কিছুই চলে যায় তার। তো রাজপুত্র কিন্তু নিঃস্ব হয়ে তখন আবার সাগরিকার কাছে, মেয়েটির কাছে ফিরে আসছেন। এসে দেখছেন যে তিনি যা যা রেখে গিয়েছিলেন সেরকমভাবেই সেগুলো অপরিবর্তিতভাবে পড়ে আছে। মেয়েটি তখন ওনাকে দেখে ভীষণ মানে চমকে ওঠে, কিন্তু উনি তখন নিঃস্ব, আর পরিয়ে দেবার মতো গয়না নেই। তখন কবিতাটির শেষে বলা হচ্ছে যে, এবার আমি আনিনি ডালি দক্ষিণ সমীরণে,
সাগর কূলে তোমার ফুলবনে। এনেছি শুধু বীণা, দেখো তো চেয়ে আমারে তুমি চিনিতে পারো কিনা। অপূর্ব। ম্যাম, আপনি কি মানে রিসাইটও করেন? না, এই অপূর্ব। কবিতাটার মানে একটা ভীষণ ব্যঞ্জনা আছে। কেন, মানে মানুষের জীবনে দেখো কখন কি হয় কেউ বলতে পারে না। হ্যাঁ, গভীর দর্শন আছে, তুমি অনেক ভাবনার খোরাক পাবে কবিতাটা যদি পড়ো, একলা যখন থাকবে যদি পড়ো। এই ম্যাম, আপনি যদি আজকের দিনে ধরুন আপনার যদি আজকে 21 বছর বয়স হতো, তাহলে আপনি কি মনে করেন যে তাহলে আপনার এই যে এত বড় কর্মকাণ্ড আবার বলি, তার অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজেস কি হতো? মানে অ্যাডভান্টেজেসই তো সব হতো, কারণ তখন যে বাধা ছিল, আজকে মেয়েরা কত সুযোগ পায়। অনেক, মানে এইসব ভাবতেই পারি না যে ডাক্তারি পড়তে বাড়িতে বারণ করবে, একদম, একদম। শ্বশুর বাড়িতে পড়তে দেবে না, মানে এটা তারা কল্পনাই করতে পারে না। আমার তো লড়াইটাই থাকতো না, আমি তরতরিয়ে সাঁতরে এগিয়ে যেতাম একদম, যাকে বলে। কিন্তু ওই সহযোগিতাটাও তো আপনি পেয়েছেন আপনার হাজবেন্ডের থেকে। হাজবেন্ডের থেকে পেয়েছি। তখন আজকের আমি হলে আরো বেশি, মানে সমস্ত আত্মীয় স্বজনদের কাছ থেকে পেতাম। আমার চলার পথটা আরো অনেক মানে ইজি হয়ে যেত, এত কষ্ট করতে হতো না। আজকে সেই ফিরে দেখলে তো সেখানে আর আমি যেতে চাই না কখনো। আমি সেইখানে, সেই আমার 21 বছরে সকলে বলে না যে বাবা ছোটবেলাটা কত ভালো ছিল, কিন্তু আমার তা ছিল না। মানে আমি কি বলবো, এত বাধা বিঘ্ন পেরোতে হয়েছে, যে কারণে আমার মনে হয় এখনকার জীবনটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। কারণ সেটা বোধহয় সবাইরই হয় একটা বয়সে, কারণ ছোট বয়সে স্ট্রাগলটা তো থাকে না, টাকা পয়সার চিন্তা, রোজগারের চিন্তা থাকে না, আরও যে সামাজিক বাধা সেগুলো চলে যায়। যা যা করতে চেয়েছিলাম তা করে ফেলেছি, এই আমায় করতে হবে, এটা করতে হবে, উরি বাবা আমি পারলাম না, এই মনোভাব থাকে না তো। মানে অনেক অনেক পিস থাকে, অনেক মনে শান্তি থাকে। এখনকার কাজগুলো আমি অনেক অনেক স্থিত মন নিয়ে করতে পারি, যাকে বলে ঠিক বাংলায় যদি বলতে চাই। মানে সেই চিত্ত চাঞ্চল্যটা তো আর নেই আজকে আমার। হ্যাঁ, আমি অনেক শান্তি মনে, অনেক অনেক ভালোভাবে আরও কাজটা করতে চাই। আর 21 বছরে যদি এই 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 এনভায়রনমেন্টটা পেতাম, হ্যাঁ, তাহলে তো নিশ্চয়ই অনেক সুবিধে হতো, অনেক সুবিধে হতো। তাহলে ডিসঅ্যাডভান্টেজেস নেই বলছেন এখনকার লাইফে আমার কোনো ডিসঅ্যাডভান্টেজ নেই, একদম নেই, একদম নেই। আমি তো বারবার বলছি যে আমি এই জীবনটাকেই কাটিয়ে যেতে চাই। ম্যাম, একটা ছোট্ট প্রশ্ন, এটা একদম পার্সোনাল। আপনি এত সুন্দর নিজেকে কি করে মেনটেন করে রাখেন এত কাজের মধ্যে? সব থেকে বড় কথা যে আপনি অবসরে নেই এখনো, তার কিভাবে মেনটেন করেন? না, আসলে কি জানো তো, আপনার রূপচর্চা সিক্রেট জানবো। হ্যাঁ, আসলে আমার মনে হয় আমি যদি ঠিক মতো প্রপারলি ড্রেসড আপ না হয়ে থাকি, পরিষ্কার পরিচ্ছন্ন সাজ যাই বলো, আমি না কনফিডেন্স পাই না। আমার মনে হয় আমার পেশেন্টরাও বোধহয় আমাকে মানবে না। আমি সেই খুব সাবি শাড়ি খুলে পড়ে যাচ্ছে, চুল বাঁধা নেই ঠিক মতো, আমি মানে আত্মপ্রত্যয় থাকে না। আর সাজটা তো আমার মনে হয় একদম নিজের জন্যে, অন্য কেউ দেখে ভালো বলবে তা না, আমার নিজেই আমি সেজে গুজে মহা খুশি হয়ে, মানে ভীষণ আমার ভালো লাগে। কি শাড়ি পরবো, আজকে আসার সময় ভাবছি উরি বাবা সকাল থেকে এটা নয় সেটা নয়। মানে এখনও কিন্তু আমার 71 বছর বয়স, কিন্তু আমি এখনও এটা নিয়ে বেশ বাচ্চাদের মতন একটা নতুন শাড়ি পরবো আজকে, ও মা সে কি মজা, এখনও আমার সেরকম হয়। আর এই যে তুমি বললে যে কি করে ভালো থাকা যায়, সেটা একটা তো ভীষণ বড় কারণ হলো যে নিজেকে কাজের মধ্যে রাখা, মন ভালো রাখা। হ্যাঁ, সেটা এত সহজ নয়, এত সহজ নয়। তার জন্যে দরকার ডিসিপ্লিন, একটা রুটিন, মানে জীবন, তার বাইরে ভীষণ লেট নাইট করা বা অসময়ে খাওয়া। আমি যদি মানে ধরো লাঞ্চে যদি খুব দেরি হয়ে যাবে, মনে হয় আমি গাড়িতেই স্যান্ডউইচ রেখে দিই, খেয়ে নিই। আমি টাইমটা কখনোই ধার করি না। শুটিংয়ের তো খাওয়ার কোনো মা বাপ, মানে সময়ের কোনো মা বাপ থাকে না, তো সেখানেও কিন্তু আর্টিস্টদের স্বাধীনতা দেওয়া হয় যে ওইটুকু সময় যার খাবার টাইমে তুমি খেয়ে নাও। হ্যাঁ, সেটা মেনটেন করা 1 নম্বর। ডায়েট যেটা বললাম, সময়ে এবং ব্যালেন্স ডায়েট। আমাদের বাঙালি বাড়িতে যা রান্না হয়, ভাত ডাল তরকারি, শুক্তো সবজি, দই, ফল, পোস্ত, মাছ, ভেরি হেলদি ফুড হ্যাবিট কিন্তু বাঙালিদের, আমি বলবো ভেরি হেলদি। তেতো দিয়ে শুরু, মানে ভেরি রাইট। হ্যাঁ, তো ভীষণ অ্যান্টিঅক্সিডেন্ট, তেতোটা ভীষণ অ্যান্টিঅক্সিডেন্ট, এবং শরীরের অন্য একদম একদম পান খাই যে আমরা, পানের পাতায় প্রচুর ক্যালসিয়াম থাকে, হ্যাঁ, গ্যাস হজমে সাহায্য করে। সো ঠিক মতো সময়ে ব্রেকফাস্ট, ঠিক মতো সময় লাঞ্চ, বিকেলে একটা স্মল টি, রাত্রে ডিনার 9টা, এটা মেনটেন করতে হবে 1 নম্বর। 2 নম্বর ডিসিপ্লিন তো অবশ্যই, আর এক্সারসাইজ। হ্যাঁ, যদি কিছু না করতে পারা যায়, 1/2 hour হাঁটা,
হাফ অ্যান আওয়ার জোরে জোরে হাঁটা রোজ করতেই হবে। আর ঘুম, 8 hours স্লিপ, যেটা এখনকার জীবনে একটু খুব শক্ত আমি বলে মনে হয়, কারণ এখন তো অনেক মেয়েরা অন্য অনেক রকমের কাজ করে, হয়তো নাইট শিফট করতে হয়, আমাদের সময়ও করতে হতো। তো সেইটা একটু নিজেকে বার করে নিতে হবে। 7-8 ঘন্টা ঘুম না হলে তুমি যতই না কেন পরিশ্রম করো, যতই না কেন খাওয়া নিয়ন্ত্রণ করো, যতই না এক্সারসাইজ করো, কিন্তু চেহারায় কিছুতেই তোমার সেই গ্লোটা আসবে না। এইটা হলো 1 নম্বর ব্যাপার। আর একটা কথা হলো, স্কিনটা তো ভীষণ ইম্পর্ট্যান্ট। আমাদের বয়সে তো তোমাদের বয়সের মতো স্কিন থাকবে না, সেটা আমি আশা করতে পারি না। হ্যাঁ, কিন্তু আমার বয়সে আমি যতটা ভালো রাখতে পারি, ভীষণ ভালো আছে। না একটু কসরত করতে হবে তার জন্যে। কিছু মেডিসিন খাওয়া যেতে পারে, যেরকম অ্যান্টিঅক্সিডেন্ট কিছু, ভিটামিন বি কমপ্লেক্স, সি, ভিটামিন ই, লিভার প্রোটেকশনের জন্য কিছু ওষুধ, স্কিনে যেটা ভীষণ ভালো কাজ দেয়। আর আমাদের বয়সে ব্লাড প্রেশার, সুগার এগুলো যদি থাকে তার জন্য তো ওষুধ খেতেই হবে। এই হলো ব্যাপার। আর আমি বলবো ত্বককে পরিষ্কার রাখা এবং ত্বকের নিউট্রিশনের জন্য একটা ঘরোয়া জিনিস আমি সারা জীবন মেনটেন করে এসেছি, মার কাছ থেকে শেখা, যেটা 2টো লেবুর রস যদি খাই, ভীষণ দরকার একটা ফ্রুট জুস খাওয়া। গ্রীষ্মকালে মুসাম্বি 2টো আর শীতকালে কমলা লেবু 2টো লেবুর জুসটা আমি সকালে ব্রেকফাস্টে খেলাম। সেই লেবুর খোসাটা রেখে দিলাম, খোসাটা খুব মিহি করে বেটে ফ্রিজে রেখে দিতে পারা যায় 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন। স্নানের সময় সপ্তাহে 3 দিন অন্তত একটুখানি খোসা বার করে তার সঙ্গে একটু দুধ মিশিয়ে গায়ে, হাতে, পায়ে, মুখে, পিঠে মেখে 10 মিনিট রেখে স্নানের আগে, সাদা তেল, রান্নার যে সাদা তেল হয়, কারণ তাতে 3টে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডই থাকে, স্কিনের জন্য ভীষণ ভালো, সেইটা দিয়ে ঘষে তুলে ফেলা। ব্যাস আর কিচ্ছু করতে হবে না। সপ্তাহে 3 দিন যদি করা যায় রাউন্ড দ্য ইয়ার, তাহলে স্কিন ভালো থাকতে বাধ্য। আর তার সঙ্গে আমি বলবো যে আমাদের দেশের যে সমস্ত ক্রিম আছে বড় বড় তোমার কসমেটিক্স কোম্পানিগুলোর, সেইগুলো কিন্তু ভীষণ ভালো। আমি নাম করছি না, কিন্তু অনেকের খুব ফ্যাসিনেশন থাকে বিদেশি ক্রিমের উপরে, কিন্তু আমাদের দেশের আবহাওয়ায় না সেগুলো স্যুট করে না, ভীষণ বেশি ড্রাই হয়। আমাদের দেশের অন্য রকম তো আমাদের দেশের সায়েন্টিস্টরা এই যে কসমেটিক্স যারা তৈরি করেন, যে সমস্ত সায়েন্টিস্ট, অনেক রিসার্চের পরে হয়তো, সো আমাদের দেশের ক্রিম, আমাদের দেশের লোশনগুলো আমাদের জন্য সব থেকে বেশি উপকারী। একটা বয়সের পরে তো স্কিন ভীষণ ড্রাই হয়ে যায়, সো সেই ক্রিম লোশনগুলো ব্যবহার করতে হবে, তাহলেই থাকা যাবে। আর যে বিশেষ কিছু করার দরকার তা নয়। আর একটা জিনিস, টক দই আমাদের দেশে আবহাওয়াতে ভীষণ ভালো কাজ করে। দুধ অনেকেরই ভালো সহ্য করতে পারে না, হয়তো ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, সেক্ষেত্রে বাড়িতে পাতা টক দইয়ের ঘোল যদি একবারও খাওয়া যায় একটু বিট নুন দিয়ে, ইটস ভেরি হেলদি। দারুণ সব টিপস দিলেন আমার দর্শকদের। এবার আপনি বলুন, আপনার এই যে বিশাল কর্মকাণ্ড, এখান থেকে আপনি নিজেকে আনওয়াইন্ড করেন কি করে? এটা বলা একটু শক্ত, তুমি এক্স্যাক্টলি ঠিক কি কোন লাইনে জানতে চাইছো? আপনি কিভাবে নিজেকে রিল্যাক্স করেন, বাট এত কাজের অবশ্যই। মধ্যে অলওয়েজ ইউ আর বিজি। হ্যাঁ, ঠিকই বলেছো। এটা আসলে কাজটাই তো আমি খুব রিল্যাক্সেশন বলে মনে করি, কাজটাকে কাজ বলে মনে করি না। আমাকে ধরো যেটা বলছিলাম, আমাকে যদি এখন বলা হয় যে 20 জনের রান্না করতে, তার থেকে আমি 20টা পেশেন্ট আউটডোরে দেখে দিতে অনেক আনন্দ পাবো আর কি। তো রান্না করতে আমি ভালোবাসি, হবি আছে, কিন্তু অতটা পারি না যত অন্য যারা হাউসওয়াইফ যারা যেরকম পারে না, আমি সেরকম পারি না। কিন্তু রিল্যাক্সেশন আমাদের একটাই, এই বয়সে আমাদের যেটা হয়, ক্লাবের বন্ধুদের সঙ্গে আমরা ভীষণ রিল্যাক্স করি। অন্তত সপ্তাহে 1 দিন দুপুরবেলা জমিয়ে ক্লাবে গিয়ে লাঞ্চ খাওয়া হবে এবং প্রচুর আড্ডা হবে, এবং তাতে অনেক নিন্দে করতে হবে, নাহলে আড্ডাটা কিন্তু কিছুতেই জমবে না। তাহলে ম্যাম, আপনি আপনার যদি পুরো পাস্ট টেন্সও দেখেন আর ফিউচার দুটো নিয়ে আপনি কি বলবেন? আপনার সারা জীবন আর আপনি ভবিষ্যতে কি ভাবছেন? আমি এরকম ভাবেই থাকতে চাই, অসুস্থ হতে চাই না, যতদিন বাঁচবো একটু সুস্থ থাকতে চাই। আমার শরীর খুব ভালো, সেটাও জেনেটিক, বাবা মা খুব ভালো ছিলেন, হেলথ চলে গেছেন যদিও। তো আমি যা যা করছি সেগুলো যেন করে যেতে পারি, এইটুকুই। আর এর থেকে বেশি চাওয়ার নেই। আমি তো চেষ্টা করেছি কাজের মধ্যে দিয়ে আনন্দ পেতে সব সময়, আর রিল্যাক্সেশনের কথা তো বলতেই বললামই। তো আমি এইভাবেই থাকতে চাই, এইভাবেই কাটিয়ে দিতে চাই, অ্যান্ড ইন দিস ওয়ে আই এম সেলিব্রেটিং মাই লাইফ অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ সো মাচ ম্যাম ফর কামিং অ্যাগেন। খুব ভালো লাগলো।
আর দর্শকরা দারুণ বিউটি টিপস পেয়ে গেলেন তো, তাহলে অবশ্যই করে সেগুলো বাড়িতে করে ফেলুন আর কমেন্টে লিখুন কেমন লাগলো আজকের এপিসোডটা। ম্যাম, আপনার জন্য একটা ছোট্ট প্লাক ফ্রম সেলিব্রেটিং হার স্টোরি সো দ্যাট ইউ রিমেম্বার মি। ধন্যবাদ। ওয়েলকাম। আর এই ছোট্ট গাছটা রাখবেন আপনার কফি টেবিলে। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগছে সেলিব্রেটিং হার স্টোরি? ভালো লাগছে তো? তো প্লিজ 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 লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।